বেলা কত হয়েছে সেটা ঠাহর করাও যেন বেশ দুষ্কর হয়ে পড়েছে এই নরকতুল্য জঘন্য বাড়িটিতে। চারপাশে ভ্যাপসা গরম উটকো বিশ্রী গন্ধ, সেই সাথে আলো আর বাতাসের নেই কোনো অস্তিত্ব। থেকে থেকেই অদ্ভুত দুই একটা পোকামাকড় গায়ে এসে কামড়ে চলে যাচ্ছে। সেই কামড়ে কখনো শরীর চুলকে ঘা হয়ে যাবার উপক্রম হচ্ছে, আবার কখনো বা বিষাক্ত কামড়ে ব্যথায় শরীর অসাড় হয়ে যাচ্ছে। এদিকে সাইবেরিয়ান হাস্কি কুকুরটির কথা না বললেই নয়। সতর্ক চতুর বিশ্বস্ত পাহারাদারের ন্যায় হিংস্র সবুজ চোখে প্রত্যেকটি বন্দী অপরাধীর কক্ষের সামনে পায়চারি করে চলছে সমানে। কিন্তু শেরহামের কক্ষের সামনে এসেই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠেছে কিছুক্ষণ বাদে বাদেই। এদিকে চারপাশের মানুষের আহাজারি, আরেকদিকে কুকুরটির বিদঘুটে স্বর, দুই মিলে শেরহামের মাথা পাগল করে তুলল আরও দ্বিগুণ হারে। কুকুরের দিকে তাকিয়ে শেরহাম ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে চিৎকার করে বলে উঠল, এখান থেকে তো আমি নিশ্চিত রূপে বের হয়ে যাব, কিন্তু যাবার আগে তোর রক্ত খেতে মোটেও ভুলবো না। কুকুরটি কি বুঝলো কে জানে, শেরহামের দিকে তাকিয়ে আরও বিশ্রীভাবে দাঁত বের করে খেকিয়ে উঠল। নিজের ওপর নিজেরই রাগে ফুঁসছে শেরহাম। তুই আমাকে বোকা বানিয়ে বড় ভুল করে ফেললি যুবরাজ। এর জন্য তোকে সারাটা জীবন খুব করে পস্তাতে হবে। কথাগুলো বলে অজগরের ন্যায় ফসফস করে শ্বাস টানল শেরহাম। যুবরাজ শেরহামকে হাতে লম্বা একটা শিকল পরিয়ে শিকলটাকে দেয়ালে আটকানো একটা লোহার আংটার সাথে তালা দিয়ে রেখে চলে গিয়েছে। শুধু তাই নয়, কক্ষটিতে না আছে বসার ব্যবস্থা আর না আছে শোবার ব্যবস্থা। এক বিন্দু পানি পানের ব্যবস্থা পর্যন্ত রাখেনি কঠিন হৃদয়ের পুরুষ মির্জা যুবরাজ শাহির। পুরো কক্ষ ভর্তি বড় বড় কুচকুচে কালো কালো মশা, যেখানেই কামড়াচ্ছে সেখানেই ফুলে বড় বড় চাকা উঠে যাচ্ছে। মুহূর্তের ব্যবধানে মশা পোকা মাকড় শেরহামকে কামড়ে তার চেহারার নকশায় বদলে ফেলল। সাদাব শাহিরের বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ। দোতলার পানে দৃষ্টি পেতে রেখে পকেটে দুই হাত গুজে ঠাই ঠোঁট কামড়ে এক মনে ভেবে চলছে নানান ভাবনা। নিশ্চয়ই মা, পাপাকে শেরহাম সম্পর্কে সবকিছু খুলে বলেছে। পাপাকে আমি ভালো করেই চিনি। তিনি শেরহামের মোকাবেলা করার জন্য তামাম দুনিয়া উল্টে ফেলবে। যে করেই হোক শেরহামের পাট আগে চুকাতে হবে। ফুপার সাথে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি আমি পাপার সাথে কখনোই হতে দিব না। ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে দুই হাতের সহিত উলফ কাট চুলগুলোকে ঠেলে পিছনে নিয়ে ঘড়িতে সময় দেখে নিল যুবরাজ। সবে রাত 9:30 বাজে। কিন্তু সাদাব শাহিরের জন্য রাত 9টা অনেক রাত। যদিও এতক্ষণে তার বিভোর ঘুমে থাকার কথা, কিন্তু আজ সে যুবরাজের জন্য অপেক্ষা করছে। হঠাৎ ওই পিতৃ ভালোবাসায় যুবরাজের দুই চোখ ছলছল করে উঠল। শেষ কবে সে তার বাবার সাথে বসে খেলাধুলা করেছে বলে সেটাই সে তার মনে পড়ছে না। এদিকে যুবরাজের আসার প্রতীক্ষায় ড্রয়িং রুমে বসে বসে সময় গুনছে সামিনা। প্রতিটা সেকেন্ড তার কাছে বিষাক্ত লাগছে। পায়ের ব্যথায় পায়চারি পর্যন্ত করতে পারছে না। ইদানিং একটু হাঁটলেই হাঁটুতে প্রচুর ব্যথা হয়। সামিনা এক মনে হাতের বুড়ো আঙ্গুল কামড়ে চলছেন আর ভাবছেন, কোথায় তুই যুবরাজ? বাবা আমার, এতটা সময় লাগছে কেন আজকে তোর বাসায় ফিরতে? কোথাও কোনো অঘটন হয়নি তো? অঘটনের কথা হঠাৎ মনে পড়তেই চট করে উঠে দাঁড়ালেন তিনি। শেরহাম যুবরাজকে মারার জন্য সর্বক্ষণ তৎপর হয়ে আছে। কখন কি বলে বসে কে জানে। ভালোবাসার স্বামীকে হারিয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। এই ছেলেটাও যদি হারিয়ে যায়, তখন কি আঁকড়ে ধরে এই নিষ্ঠুর পৃথিবীতে শ্বাস টানবেন তিনি। হঠাৎ ওই কলিং বেলের টুংটাং আওয়াজ হলো। সামিনার ভাবনায় ভাটা পড়ল, সেই সাথে দৌড়ে চলে গেলেন দরজা খুলতে। প্রায় মাসখানেক পর ছেলেটা এই বাড়িতে ধুলো নিতে যাচ্ছে। দরজা খুলে যুবরাজকে দেখতে পেয়েই জাপটে ধরলেন সামিনা। যুবরাজের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তোর চিন্তায় দেখবি আমি ঠিক একদিন মরে যাব। দিনে দিনে আমার বয়স বাড়ছে। আমি কি এত এত চাপ নিতে পারি? যুবরাজ সামিনার মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, বললেই হলো মরে যাবে। এত সহজে তোমাকে মরতে দেব নাকি? সামিনাকে বুক থেকে টেনে তুলে তার দুই চোখের জল সযত্নে মুছিয়ে দিল যুবরাজ। এরপর ফিসফিস কণ্ঠে শুধাল, তোমার জাদ্রেল ভাই কি জেগে আছেন? সামিনা সহসাই যুবরাজের কান মলে দিয়ে বলে উঠলেন, সব সময় শুধু দুষ্টামি তোর, তাই না? উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ভাইজানের শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি দেখা করে আয়। আমি নিচেই আছি, খাবার পারবো তোর জন্য?
সামিনার হাতের রান্না খাবার লোভে যুবরাজের চোখ চকচক করে উঠল। এক্ষুনি যাবো আর আসবো। কথাটি বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরে সাদাব সাহিরের কক্ষের দিকে দৌড়াতে লাগলো। মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রায়াফ। কিছুক্ষণ আগেই সে কেবিনের পার্শ্বের নার্স স্টেশনে থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস হিস্টোরি জেনেছে। নার্স মোটেও এমনি এমনি মুখ খোলেনি। নিজের ডক্টরি আইডি কার্ড দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে। অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটা। শুধু তাই নয়, বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচণ্ডভাবে। তার এই বুকের ব্যথা একদিন দুদিনের নয়, বরং দীর্ঘ 5 বছর ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছে তিনি। শুধু তাই নয়, হৃদযন্ত্রেরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন তখন হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। মিসেস তনুজার এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা ঝিম ধরে গেল রায়াফের। কি করবে না করবে কিছুই যেন গুছিয়ে উঠতে পারছে না সে। আরে আপনি এখানে? কণ্ঠটি কার তা ঠাহর করতে বেশি সময় নিল না রায়াফ। মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত ধাতস্থ করে বলে উঠল, জি, আমি একটা দরকারে এসেছি। আপনার কোনো পেশেন্ট ভর্তি আছে এখানে? এনির এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ালো রায়াফ। এরপর চারপাশে চোখ বুলিয়ে বলে উঠল, হেমাটোলজি ক্যাবিনে এক পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তা আপনি এখানে কি করে? আমার ফ্রেন্ড প্লাস কলিগ রাজ্যের মা এই ক্যাবিনে ভর্তি। রাজ্যের হসপিটালে আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। কেন, ওনার বাবা ভেতরে নেই? তাৎক্ষণিক প্রশ্নটি করে আকুল চিত্তে উত্তরে আসায় এনির পানে তাকিয়ে রইল রায়াফ। এনি সামান্য চিন্তাযুক্ত ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল, আসলে আঙ্কেল আন্টির থেকেও আরো বেশি অসুস্থ। আচ্ছা, আমি যদি আপনার সাথে ওনার ক্যাবিনে ঢুকি, আপনি কি বাহির করবেন? আমি প্রমিস করছি আমি কোনো শব্দ করবো না, চুপচাপ থাকবো। রায়াফের এমন করুণ আবদারে নিষেধ করতে পারল না এনি। ঠিক আছে, আসুন। এনির পিছন পিছন স্পেশাল কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রায়াফ। শীর্ণ দেহের অবচেতন মানুষটাকে দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। এনির অগোচরে কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ল রায়াফ। চোখের কোণ জমা জলগুলোকে লুকাতে নীরবে 2 চক্ষু মুদে চুপচাপ দেয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল। হঠাৎই চোখের সামনে ছোটবেলার কিছু মধুর স্মৃতি এসে হানা দিল। কত মধুর দিনই ছিল সেগুলো। তবে তবে আজকেরও সব তিক্ততায় ভরা। ঘুমন্ত তনুজা হঠাৎই নড়ে চড়ে উঠলেন। হাতে তার ক্যানুলা লাগানো, সেটাতে স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। তনুজার নড়াচড়ার শব্দ হতেই রায়াফ চোখ মেলে তাকালো। অসাবধানতাবশত নড়ার কারণে স্যালাইন ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার। এটা দেখে এনি ঘাবড়াতেই রায়াফ দ্রুত উঠে খুব যক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল। মিসেস তনুজা চৌধুরী সবটাই অবলোকন করে অস্ত্রসিক্ত চোখে রায়াফের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর হাতের ইশারায় এনিকে ডাকলেন। কোনো প্রয়োজন ভেবে এনি তনুজা চৌধুরীর কাছে আসতেই মিসেস তনুজা ফ্যাঁসে ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি বাহিরে যাও, আমি এই ডক্টরের সাথে একটু একাকী কথা বলতে চাই। এনি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, আসলে আন্টি ও আমার বন্ধু ডক্টর নয়। কিন্তু এনির কথা মানতে নারাজ তনুজা। এনি মনে মনে ভাবল, অসুস্থ মানুষ যা খুশি ভেবে থাকতে চায় থাকুক, তাতে আমার সমস্যা কি? রায়াবকে হাতের ইশারায় দ্রুত কথা শেষ করার ইঙ্গিত দিয়ে বাইরে বেরিয়ে এলো এনি। এনি বাইরে বের হতেই রায়াফের হাত খামচে ধরে উঠে বসতে চাইলেন তনুজা। মিসেস তনুজার আকুলি বিকুলি দেখে রায়াব অস্থির কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। আপনি এমন উত্তেজিত হওয়া ঠিক নয়। আপনার খারাপ লাগছে, ডক্টর ডাকবো? মিসেস তনুজা রায়াফের 2 হাত নিজের করপুটে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন, মায়ের চোখ ফাঁকি দেবার সাধ্যি কার আছে খোকন সোনা? মির্জা সাদাব সাহিরের আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পরম মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাব সাহিরের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ। যুবরাজের ঘন কেশগুচ্ছ ধীর গতিতে আঙ্গুলি সঞ্চালনায় মজে আছেন সাদাব সাহির। আজ যেন তার কাছে কোনো 30 বছরের যুবক নয়, সেই 5 বছরের ছোট্ট যুবরাজ বসে আছে। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে অশ্রু বিসর্জন দিলেন সাদাব সাহির। তোমার মায়ের মৃত্যুর পর আমি আর কোনো বিবাহ বন্ধনে জড়াইনি জানো, শুধুমাত্র তোমার আদরে ভাগ হবে বলে। তুমি আমার কাছে সত্যিকার অর্থেই যুবরাজ হিসেবেই ছিলে। আমি তোমাকে
আমার সব কিছু উজাড় করে ভালোবেসেছিলাম বাবা। তাহলে কোন দুঃখে পাপার সাথে এতটা দূরত্ব দেয়াল তৈরি করলে? তাহলে কি আমিও আর 10টা বাবার মতো শুধুই বাবাই হয়ে রইলাম, ভালো বন্ধু হতে পারলাম না? কথাগুলো বলতে বলতে সাদাব শাহিরের গলা ধরে এলো। আর কিছু বলতে চাইলেন, কিন্তু কান্নার হিরিকে কিছুই বলতে পারলেন না। বাবা, আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, শুধু একটা কারণেই বলিনি। কারণ বললে শেরহামের সামনে গিয়ে দাঁড়াতে তুমি, আর শেরহাম তোমার ক্ষতি করে দিত। কারণ ও আমাদের মতো সুস্থ মানুষ নয়, ওর জন্মগত ব্রেইন ফাংশন প্রবলেম আছে। সব সময় একটা কল্পনার দুনিয়াতে থাকে। তুমি যখন এত করেই বলছো, তাহলে তোমার মামার সাথে এই বিষয়ে কথা বলি। কি বলো? যুবরাজ সহসাই সাদাব শাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল, পাপা, এই কাজ ভুলেও করো না। মামা নিজেই এই খেলার মাস্টার মাইন্ড। যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্ত্রী বড় ভাইয়ের এমন কুকৃতির আলাপ শুনে আরে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদাব শাহির। কাদের ভরসা করছি আমি এতদিন? এদের কাছে আমি আমার একমাত্র ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম। আর ভাবতে পারেন না সাদাব শাহির। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এর একটা চূড়ান্ত বিহিত আমি করেই ছাড়ব, তার জন্য আমার যা হয় হোক। সাদাব শাহিরের সাথে আরও কিছুক্ষণ বাক বিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুইয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। আপাতত শেরহাম কিছুদিন মশার কামড় খাক, আমি শাশুড়িকে সুস্থ করে বউ নিয়ে একটু রোম্যান্স করি। কথাগুলো আপন মনে ভাবতে লাজুক হাসল যুবরাজ। যদিও লজ্জা নারীর ভূষণ, তবুও তার আজ হঠাৎ ওই লজ্জা লাগার কারণে সে নিজেই খুঁজে পাচ্ছে না। কি রে, আম্মুর দায়িত্ব তোকে দিলাম আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রাজ্যর হঠাৎ আগমনে হকচকিয়ে ওঠে এনি। নিজের ফোন টেপা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পুড়তে পুড়তে বলে ওঠে, আর বলিস না, আমার এক ফ্রেন্ডকে আন্টি ডক্টর ভেবে গুলিয়ে ফেলেছেন। এখন আমাকে কেবিন থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে। তোর আবার কোন ফ্রেন্ড? চিন্তিত ভঙ্গিতে শুধালো রাজ্য। ওই যে তোকে বলেছিলাম না। মুখে লাজুকতার রক্তিম আভা নিয়ে মিইয়ে যাওয়া গলায় উত্তর দিল এনি। রাজ্য এনির বন্ধু নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মায়ের চিন্তায় ধাম করে দরজা খুলে কেবিনে প্রবেশ করল। কেবিনে ঢুকতেই নিজের মায়ের বুকে জাপটে ধরে অশ্রু বিসর্জন দেয়া সকালের পরিচিত সেই ছেলেকে দেখে সারা দুনিয়া দুলে উঠল রাজ্যর। হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগল। রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই। নিস্তব্ধ হসপিটালের দামি ক্যাবিন জুড়ে ফিনাইলের উটকো গন্ধের উপস্থিতি বিদ্যমান। জানালার সাদা পর্দাগুলো স্থির হয়ে দেয়াল গড়িয়ে শটান হয়ে ঝুলে রয়েছে। নর্মাল টেম্পারেচারে এসি চলছে। দুজন মানুষের অতিরিক্ত আবেগ জড়ানো ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ পরিলক্ষিত হচ্ছে না। মিসেস তনুজা রায়াফের বাঁ হাতটা শক্ত করে এখনও ধরে রয়েছেন আর নীরবে কেঁদে বুক ভাসাচ্ছেন। এখন আর তিনি শব্দ করে কাঁদতে পারেন না। সামান্য একটু কাঁদলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। রায়াফ এবার তার চোখের কঠিন শাসনে আটকে রাখা জলগুলোকে ছেড়ে দিল। মাথা নিচু করে রাখার কারণে রায়াফের উষ্ণ জলরাশি মিসেস তনুজার হাতের ওপর পতিত হলো। তোর কাছে কোনো কিছুর ব্যাখ্যা আমি চাইবো না বাবা, তুই বেঁচে আছিস সেটাই আমার কাছে অনেক। আমি শুধু চাই যে এরকমভাবেই হোক তুই ভালোভাবেই বেঁচে থাক, আমাদের সামনেই থাক, আর কিছুই চাওয়ার নেই রে বাবা। মিসেস তনুজার কথাখানা শেষ হওয়ার সাথে সাথেই ছোট অবুঝ শিশু দীর্ঘ সময় ধরে তার মায়ের দেখা না পেয়ে ব্যাকুলতায় কেঁদে যখন বুক ভাসায়, আর হঠাৎই যখন মায়ের আগমন ঘটে সব ভুলে মাকে জাপটে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে রাখে, রায়াপও ঠিক সেভাবেই মিসেস তনুজাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে শব্দ করে কেঁদে উঠল। তোমাদের ছেড়ে এতগুলো বছর থাকতে আমার অনেক কষ্ট হয়েছে মা, সত্যি খুব কষ্ট হয়েছে। আমি তো মরেই গিয়েছিলাম, দ্বিতীয়বার যে আমার জন্ম হয়েছে গো মা। মা ছেলের কান্নার দমকে ভারী হলো কেবিন রুম। হঠাৎ রাজ্যর আগমনে হকচকিয়ে উঠলেন মিসেস তনুজা এবং রায়াফ দুজনেই। রাজ্য তার হাতের সমস্ত কিছু ফেলে দৌড়ে গিয়ে রায়াফের পিঠ খামচে ধরে কাঁদতে লাগল। রাজ্যর চোখের জলে রায়াফের পুরো শার্ট ভিজে উঠল। ঘটনা কি হলো কিছুই বুঝতে পারল না এনি। শুধু দরজায় দাঁড়িয়ে এতটুকুন বুঝল, কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। ওরা ওদের মতো ভালো থাকুক, আমার উচিত ওদেরকে স্পেস দেয়া। এনি সন্তর্পণে দরজা চাপিয়ে দিয়ে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। এসে একটা ট্যাক্সি ক্যাব ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। আর মনে মনে কিছু একটা ভেবে মুচকে হাসল।
রায়াফের পেট জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে জোরে জোরে শব্দ করে ক্রমাগত কান্না করে চলছে রাজ্য। সকালবেলা যখন সে রায়াবকে দেখেছিল তখন থেকেই তার মনের মধ্যে খসখসি শুরু হয়েছিল। রায়াবকে দেখার পর থেকে সারাদিন সে কোনো কাজেই মন বসাতে পারেনি। একটা মানুষের শরীরের গঠন থেকে শুরু করে কথা বলার ধরন, চুল আঁচড়ানোর স্টাইল হুবহুব কখনোই মিলে যাবার কথা নয়। আর তার চাহনি যেন বারবার অন্য কিছু নির্দেশ করছিল। একজন বিচক্ষণ স্পেশাল ফোর্সের অফিসারের কাছে এসব কিছুই কাকতালীয় মনে হবার প্রশ্নই আসে না। এজন্যই তো সে মনে মনে ঠিক করেছিল মিসেস তনুজাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হওয়া মাত্রই সে এই লোকের পিছনে স্পাইয়ের মতো লেগে থাকবে। কিন্তু তার মা ঠিক তার সন্তানকে চিনে নিয়েছে। তার দাদাভাই তাদের সামনে জীবিত অবস্থায় আছে। এর চাইতে সুখের আনন্দের আর কি হতে পারে? আমি জানতাম দাদা ভাই তুমি বেঁচে আছো। এভাবে তুমি আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে কোথায় হারিয়ে যেতে পারো না। আরও অনেক কিছু বলার চেষ্টা করলো রেহনুমা রাজ্য, কিন্তু কান্নার দমকে কণ্ঠ রোধ হয়ে জিভ জড়িয়ে গেল। তোমাদের কিছু কথা বলার বাকি আছে মা, আমাকে এখন যেতে হবে, নয়তো তোমরা অনেক বিপদে পড়ে যাবে। কঠিন কণ্ঠে কথাখানা বলে শক্ত হয়ে বসে রইল রায়াফ। রায়াফের যাবার কথা শুনে মিসেস তনুজা এক হাতে রায়াফের গলা জড়িয়ে ধরে আরেক হাতে চোখে মুখে মমতার পরশ বোলাতে বোলাতে উন্মাদের ন্যায় কেঁদে কেঁদে বলে উঠলেন, কত বছর পর তোকে কাছে পেলাম রে বাবা। আমার হাহাকার করা শূন্য বুকটা কেবলই ভরতে শুরু করেছে, আর তুই চলে যাবার কথা বলছিস। এই অসহায় মাকে একা ফেলে কোথায় যেতে চাইছিস বাবা? এইভাবে আমাকে ফেলে যদি তুই চলে যাস তাহলে আমি কিভাবে বাঁচবো বল? দাদা ভাই কেন যাবে তুমি? আমাদের ফেলে কোথাও যেতে পারবে না। আমি তোমায় কোথাও যেতে দিব না। রাজ্যর পানে তাকিয়ে মুচকে হাসল রায়াফ। এরপর রাজ্যর নরম তুলতুলে গাল টেনে ধরে কিছুটা মেপে হেসে বলে উঠল, ফুসকিটা অনেক বড় হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আমাকে শাসনের সাথে কথা বলে। রায়াফের এমন হেয়ালি কথায় কোনো কান দিল না রাজ্য। সে তার কথায় অনড়। দুনিয়া দুভাগ হয়ে গেল, সে আজ তার দাদা ভাইকে এখান থেকে এক পাও যেতে দেবে না। রাজ্য তার চোখের জলগুলো মুছে সিক্ত কণ্ঠে আহত স্বরে বলে উঠল, বাড়ি ফিরে চলো দাদা ভাই, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। মা মৃত্যু পথযাত্রী, আমার জীবনটাও ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আর বাবা তো। কি হয়েছে বাবার? উদ্বিগ্নতা প্রকাশ করে হসপিটালের বেড ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে কথাখানা শুধালো রায়াফ। রাজ্য হসপিটালের বেড থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে রায়াফের সামনে এসে দাঁড়ালো। এরপর রায়াফের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলে উঠল, বাবার আগের মতো নরম মনের মানুষটি নেই রে দাদা। উনি হুটহাট রেগে যান, সকলের সাথে খারাপ ব্যবহার করেন, আর চুপি চুপি একা একা কাঁদেন। আমাদের সাথে ঠিকঠাক কথা পর্যন্ত বলেন না। বাবা দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে দাদা। রাজ্যর মুখে নিজ বাবা সম্পর্কে এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে যেন ভীষণ কষ্ট হলো রায়াফের। রাজ্যর কাছ থেকে শোনা কথা আর নিজ চোখে নিজের বাবাকে দেখা, দুটোই যেন রাত দিনের ফারাক মনে হলো তার কাছে। একজন হাসি খুশি সহজ সরল শান্ত মেজাজের মানুষের হঠাৎ এমন পরিবর্তন যেন তার কাছে চূড়ান্ত অবিশ্বাস্য। নিজের পরিবারের এমন ভঙ্গুর রূপ দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে চকচকে সাদা টাইলসের মেঝেতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়াফ। এরপর অপরাধীর কণ্ঠে বলল, আমাকে যেতে দে রাজ্য, নয়তো আমাকে আবার হারিয়ে ফেলবি। এখন আমাকে কিছু জিজ্ঞেস করে বিভ্রান্ত করিস না। সময় হলে আমি নিজেই সব কিছু খুলে বলবো। রায়াফের চোখের ভাষা পড়তে বেশি সময় লাগলো না রাজ্যর। অবিশ্বাসের চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে অশ্রু ফেলে গেল শুধু। কিন্তু মিসেস তনুজা ছেলেকে ছাড়তে নারাজ। এক পর্যায়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। রায়াফকে আকুতি মিনতি করে বলে উঠলেন, বাবারে, একটা রাত মায়ের পাশে থাক না, একটা রাত। তোকে দুই নয়ন ভরে আমাকে দেখতে দে, এরপর না হয় যাস। মায়ের এমন পাগলামিতে দুই চোখ ফেটে জলের আনাগোনা হলো রায়াফের গাল বেয়ে। অতঃপর রাজ্যকে চোখের ইশারা করতেই রাজ্যর ঠোঁটে প্রশস্ত হাসি ফুটে উঠল। দুই হাতে নিজের চোখের জল মুছে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মাকে বাড়িতে নেবার সকল ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি দাদা ভাই। নিজের ফোনের স্ক্রিনে সময় দেখে নিয়ে কেবিন থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রাজ্য। উদ্দেশ্য একটাই, মিসেস তনুজার রিলিজ নিয়ে নিজেদের বাড়িতে ফেরা।
রাজ্যর রুমে ঘণ্টাখানেক সময় ধরে বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে যুবরাজ। রাত প্রায় 1:30 বাজতে চলল, অথচ মেয়েটি রুমে আসার নামগন্ধ নেই। এবার যেন যুবরাজের ধৈর্যর বাঁধ ভেঙে গেল। চারপাশে নজর বুলিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষার পর নিজের ঠোঁট কামড়ে ধরে শয়তানি হাসল যুবরাজ। আজ রাতে আমাকে এভাবে অপেক্ষা করানোর উচিত শিক্ষা দিব তোমাকে। ঘড়ির কাঁটায় যখন রাত 2টো সুইট এমন সময়ে ক্লান্ত শরীরে কক্ষে প্রবেশ করল রাজ্য। সুইচ টেপে কক্ষ আলোকিত করতেই নিজের অগোছালো কক্ষটাকে হঠাৎ গুছানো দেখে বেশ অবাক হলো সে। পুরো কক্ষ পরিপাটি করে সাজানো গুছানো, বিছানার চাদর পর্যন্ত টান টান করে পাড়া হয়েছে, কোথাও যেন একটা ধূলিকণার অস্তিত্ব পর্যন্ত নেই। অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাড়াতাড়ি কক্ষের দরজা আটকে দিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি বোলালো রাজ্য। পুরো কক্ষ জুড়ে কারো কোনো অস্তিত্ব নেই। নিজের গায়ের পোশাক টেনে টুনে ঠিক করে বেলকনিতে নজর দিতেই অন্ধকার চিরে সিগারেটের জ্বলন্ত স্ফুলিঙ্গ নজরে এলো। মুহূর্তে মস্তিষ্কের নিউরনে জানান দিল মানুষটি কি হতে পারে। ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে নিজের একান্ত ব্যক্তিকে গত পুরুষটির সামনে এসে দাঁড়ালো রাজ্য। রাজ্যর উপস্থিতি টের পেয়ে সিগারেট পায়ে পিষে বসা থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর মেগি রাগ দেখিয়ে শুধালো, ভাইকে পেয়ে জামাইকে ভুলে গেলে বুঝি? যুবরাজের মুখে রায়াব সম্পর্কে এমন কথা শুনে কেঁপে উঠল রাজ্য। এক মুহূর্তের জন্য যুবরাজকেও তার অবিশ্বাস হতে লাগলো, তবুও নিজেকে স্বাভাবিক রেখেই বলে উঠল, কিসের ভাই? কার ভাই? কার কথা বলছো তুমি? যুবরাজ স্মিত হেসে রাজ্যর থুতনি চেপে ধরে রসিকতা করে এক ভুরু উঁচিয়ে চোখ টিপে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী, তোমার দাদা ভাই তাই না? ভয়ে রাজ্যর কান্না পেয়ে গেল নিমিষেই। এই মুহূর্তে যুবরাজকে তার মোটেও সুবিধার ঠেকছে না। যুবরাজ, এইভাবে কথা কেন বলছো? তবে কি দাদা ভাইয়ের গুম হবার পেছনে ওর কোনো হাত আছে? রাজ্যর মুখের ঘন ঘন পরিবর্তনে ফিক করে হেসে দিয়ে শক্ত কণ্ঠে যুবরাজ বলে উঠল, ঠিকই ধরেছ, তোমার ভাইকে এতগুলো বছর আমি গুম করে রেখেছিলাম, এবার তোমাকেও আমি গুম করব। রেহনুমা রাবাব রাজ্য। কথাটা বলেই হো হো শব্দ তুলে হাসতে লাগলো যুবরাজ। যুবরাজের এমন হাসিতে রাজ্যর বড় বড় নেত্র বেয়ে ভারী বর্ষণের সৃষ্টি হলো। মনে নানা কুচিন্তা এসে ধরা দিল। তবে কি ভুল মানুষে মন বিনিময় করলাম আমি? দাদা ভাইকে কি আবার হারিয়ে ফেলবো আমরা? আল্লাহ, এবার কে বাঁচাবে আমাদের পরিবারকে? যুবরাজ তার উষ্ণ হাতের আঙ্গুলের স্পর্শে রাজ্যর চোখে জল মুছিয়ে কপালে ঠোঁটের উষ্ণ পরশেকে বলে উঠল, এতটাই অবিশ্বাস যখন, তখন আমাকে ভালোবাসলে কেন জান? যুবরাজের কণ্ঠে এমন আহত স্বর শুনে মুখ তুলে যুবরাজের মুখপানে তাকালো রাজ্য। এরপর তার চোখে চোখ রেখে সত্যি উদ্ঘাটনের চেষ্টা করলো সে, কিন্তু ওই বাদামি রঙা গভীর চোখের বিষাদের রহস্য উদ্ঘাটনের পরিবর্তে নিজেই বিষাদনী হলো। সহসাই যুবরাজের পায়ের ওপর পা রেখে উঁচু হয়ে ওর গলা জড়িয়ে ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো রাজ্য। রাজ্যের সম্মোহনী স্পর্শে যুবরাজের সর্বাঙ্গ ভূমিকম্পর ন্যায় কেঁপে উঠল। সাথে দূর হলো সকল অভিমান। পায়ের রক্ত মাথায় ছলকে উঠে উত্তপ্ত শরীরের নিষিদ্ধ বাসনার জন্ম নিল। নিজেকে সংযত করতে দুই হাত মুষ্টিবদ্ধ করে দুই চোখ বুজে ঠায় দাঁড়িয়ে রইল যুবরাজ। যুবরাজকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে রাজ্য বলে উঠল, আপনাকে চিনতে বড্ড দেরি হয়ে গেল ডক্টর ইউভি। শুনশান নীরব স্তব্ধ রজনী, তারকা খচিত আকাশের নীল আভা থেকে ধীরে ধীরে শুল্ক পক্ষের চাঁদখানা বিদায় নিতে চলছে। রাস্তার নেড়িকুকুরগুলো ঘেউ ঘেউ পর্যন্ত কর্ণকুহরে আসছে না। চারপাশে এলোমেলো বাতাসের অস্তিত্ব খুব করে টের পাওয়া যাচ্ছে। রাজ্যর কক্ষের ভারী পর্দাগুলো সেই বাতাসের দাপটে সমান তালে উড়ে চলছে। সেই সাথে রাজ্য ঝলমলে খুশবুযুক্ত চুল, ডিম লাইটের মৃদু নীলচে আলোয় শক্ত আলিঙ্গনে দুজন প্রাপ্তবয়স্ক মানব মানবী একজন আরেকজনকে আবদ্ধ করে দেখেছে। তাদের উত্তপ্ত ভারী নিঃশ্বাস ব্যতীত আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যুবরাজের প্রশস্ত বুকে চোখ বন্ধ করে পরম শান্তিতে মাথা রেখে যুবরাজকে শক্ত করে জড়িয়ে রেখেছে রাজ্য। যুবরাজের বুকের ধূপধাপ হার্টবিটের প্রত্যেকটা হাঁটুরি পেটানো বাড়ি তার হৃদয়ের দরজায় কড়া নেড়ে চলছে বিরতিহীনভাবে। সেই শব্দে বারবার শিউরে উঠছে রাজ্য, আর থেকে থেকে যুবরাজের পিঠে শক্ত করে খামচে ধরছে।
রাজ্যের হৃদয়ের উত্তাল বাসনা টের পেয়ে শব্দ করে হেসে ফেলল যুবরাজ। যুবরাজের হাসি দেখে কিছুটা থতমত খেল রাজ্য। এরপর বুক থেকে ঝটপট মাথা সরিয়ে যুবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি একটা খারাপ আর চূড়ান্ত অসভ্য লোক। আমারই ভুল হয়েছে আপনাকে প্রশ্রয় দেয়া। এখনই বেরিয়ে যান আপনি আমার রুম থেকে, ফাজিল লোক কোথাকার। কথাটি বলেই অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল রাজ্য। এটা দেখে যুবরাজ আরও এক চোট হেসে নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে বলল, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলে কেন? যুবরাজের এহেন প্রশ্নে ধক করে উঠল রাজ্যর বুক। কি উত্তর দেবে সে এই প্রশ্নের? সে তো নিজেই জানে না কী কারণে হঠাৎ এই বজ্জাত ছেলেকে সে অ্যাভয়েড করেছে। কি হলো, আনসার দিচ্ছ না কেন? জান, ভালোবাসার ডোজ কি কম পড়ছিল? কথাটি বলে রাজ্যর দিকে সামান্য ঝুঁকে আবার ফিক করে হেসে দিল যুবরাজ। এবার রাজ্য নিজেকে সাধু জাহির করতে মিনমিন করে বলে উঠল, আপনি কি বলেছিলেন আমাকে ফোনে, মনে নেই? কি বলেছিলাম? কি বলেননি? আচ্ছা কি বলেছিলাম বলো তো শুনি। আমি বলতে পারবো না, অমন অসভ্য কথা। কেমন অসভ্য কথা? যুবরাজের সেই পুরনো কথা মস্তিষ্কে হানা দিতেই লজ্জায় দুই গাল রক্তিম হয়ে কান দুটো গরম হয়ে উঠল রাজ্যর। নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো দুই হাতের সহিত চেপে ধরে পুরনো ভাবনায় ডুব দিল রাজ্য। রেহান আর রাজ্যর মধ্যে বয়সের ফারাক ছিল মাত্র 6 বছর। তাদের দুই ভাই বোনের বয়সের ফারাক অল্প হওয়াতে দুজনের সখ্যতা ছিল বেশ। ছোটবেলা থেকেই রেহান ছিল শান্ত ঠান্ডা মেজাজের অধিকারী। এরকম ভদ্র বাচ্চার দেখা পাওয়া দুষ্কর। এরকমটাই প্রশংসা করত প্রতিবেশীরা রেহান সম্পর্কে। রেহান ছোট থেকেই খুবই নরম মনের মানুষ ছিল। এদিকে রাজ্য ছিল জেদি, বুদ্ধিমতী আর কিছুটা ধূর্ত প্রকৃতির। রেহান যখন বাসায় জেদ করে ডক্টরি পড়তে বিদেশে যাবে তখন মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী রাজ্যর দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধেছিলেন। কারণ মেয়েটা তাদের অন্ধের জ্যোষ্ঠীর মতো। কোনো প্রকার বাছবিচার না করেই রেজওয়ান চৌধুরী রাজ্যকে আঁকড়ে ধরে রেহানকে বিদেশে পড়াতে পাঠান। রেজওয়ান চৌধুরী তার এক বন্ধুর সহায়তায় নিউ ইয়র্ক আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজের অ্যান্ড মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট এ রেহানকে অ্যাডমিট করাতে সক্ষম হন। সে সময়ের সব কিছু ছিল যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। রেহান নিয়ম করে সপ্তাহে 3 দিন বাড়িতে কল করত। হঠাৎই একদিন রেহান জানায় তার এক দেশি রুমমেট এসেছে, কিন্তু ছেলেটা বিদেশেই বড় হয়েছে, এমনকি দেখতে শুনতেও বিদেশির মতো। সবাই তাকে ইউভি নামেই চেনে। মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরী আগ্রহের বশে একদিন ছেলেটার সাথে কথা বললেন। ছেলেটার কথাবার্তায় প্রচণ্ড ম্যাচুরিটি বিদ্যমান। একজন 17 বছরের তরুণের কাছে এমন ম্যাচুরিটি প্রত্যাশা করাও যেন আশ্চর্যের বিষয়। শুধু তাই নয়, ছেলেটি মানুষের উদাসী বিক্ষিপ্ত মন নিমিষে ভালো করার ওস্তাদও বটে। MBBS শেষ করে রেহান যখন ইন্টার্নি করছিল, রাজ্য তখন ইন্টার বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা একদম দরজায় এসে ঠকঠক করে করা নার্সে এরকম শ্বাসরুদ্ধকর অবস্থা। যে করেই হোক সবচাইতে ভালো রেজাল্ট করে তাকে তার দাদা ভাইয়ের সমকক্ষ হতেই হবে। গভীর রাতে নিজের পড়াশোনা শেষ করে কেবলমাত্র বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিল রাজ্য। এমন সময় টুং করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজের শব্দে বেশ অবাক হয় রাজ্য। এত রাতে কে মেসেজ দিল? দাদা ভাই তো এত রাতে কখনোই মেসেজ দেবার কথা নয়। তবে কৌতূহল বশত ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই আগত মেসেজ দেখে সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় ষোড়শী বালিকার। সেই বার্তাটি ভালো করে নজর বোলানোর আগেই দ্বিতীয় বার্তা এসে হাজির। এত রাত জেগে পড়াশোনা করে নিজের চেহারা কেন খারাপ করছো বউ? তোমাকে বউ বলে সম্বোধন করছি, এই জন্য আমার মোটেও অস্বস্তি হচ্ছে না, এবং আমি এটার জন্য কাউকে কোনো জবাবদিহিতা করতেও রাজি না। তুমিই আমার ভবিষ্যৎ বউ। একবার যখন এমন অসভ্য পুরুষের নজরে পড়ে গেছো, আমার থেকে আর তোমার নিস্তার নাই রাজ্য সোনা। অনেকদিন ধরে নিজেকে সামলে রেখেছি, আজকে আর সম্ভব হলো না। আমি যে বড্ড বেসামাল। নামের দিকে নজর দিতেই সংক্ষেপে চোখ পড়ল ইউভি। ভয়ে উচ্ছ্বাসে কাঁপা কাঁপা হাতে মেসেজ দাতার নামের ওপর ক্লিক করতেই গভীর দুইটি বাদামি চোখ নজর কাড়ল।
ফোনের মধ্যে বিভিন্ন কারসাজি করেও মেসেজদাতার পুরনো কোনো ইমেজ খুঁজে পেল না রাজ্য। ফিরতি মেসেজ পাঠাবে কি না সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে করতেই পুরোটা রাত কভার হয়ে গেল। সেদিন ভোরবেলায় রাজ্যর আর পড়াশোনাতে মন বসল না। এতদিন জানতাম মেয়েরা তাদের প্রোফাইলে চোখের ছবি দিয়ে রাখে মানুষকে আকৃষ্ট করতে, এখন দেখছি ছেলেরাও এই ট্রেন্ড ফলো করতে শুরু করেছে। কি অদ্ভুত লোক রে বাবা। বেহুদা ভঙ্গিতে কলম কামড়ে আরও নানান ভাবনা ভেবে চলছে রাজ্য। হঠাৎই সেই কক্ষে রেজওয়ান চৌধুরী প্রবেশ করলেন। কিরে মা, এত বেলা হলো এখনো রুম ছেড়ে বাইরে বের হলি না? আজ তোর কোচিং নেই? আকস্মিক নিজের বাবার উপস্থিতি বেশ অস্বস্তিতে ফেলল রাজ্যকে। এদিকে অধিক চিন্তায় কলম কামড়ানোর ফলে সেটার দশাও বেহাল। কিংকর্তব্য বিমূঢ় রাজ্য ক্যাবলাকান্তের মতো হে হে করে হেসে কি প্রতিউত্তর করবে সেটাই যেন খুঁজে পেল না। শেষমেশ নির্বোধ বালিকার মতো বলল, দাদা ভাইয়ের ওই বিদেশি বন্ধু রুমমেট ছেলেটাকে তুমি কি কখনো দেখেছো বাপি? রাজ্যর এমন প্রশ্নে কিছুক্ষণ মেয়ের দিকে মৌন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্রলোক। এরপর রুম থেকে প্রস্থান নিতে নিতেই বলে উঠলেন, একবার দেখছিলাম, তাও অনেক আগে। কিন্তু ওই ছেলেকে দিয়ে তোমার কি কাজ বলো তো মা? রেজওয়ান চৌধুরীর পাল্টা প্রশ্নে খুক খুক করে কেসে উঠল রাজ্য। এরপর মিশেমিশি পড়াশোনার ভান ধরে বলে উঠল, এমনি হঠাৎ জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম আর কি। দূর দেশ, দাদা ভাই একা একা থাকছে তাই চিন্তা হলো। এর বাইরে আর কিছুই না বাপি। খুবই কনফিডেন্সের সাথে কথাগুলো বলে বইয়ে মুখ গুজে ফেলল রাজ্য। রেজওয়ান চৌধুরী এই বিষয়ে আর কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজে চলে গেলেন। কিন্তু রাজ্যর খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেল। সবসময় ওই চোখ দুটো আর মেসেজ দুটো দেখেই তার রাত দিন সমান তালে কেটে যাচ্ছে। খাবার দেখলেই কেমন একটা বমি বমি ফিল হয়, গায়ে জ্বর জ্বর অনুভূত হয় আর অযথাই হাসি পায়। নিজের এহেন কাণ্ডে নিজেকে নিজেই কঠিন শাসালো রাজ্য। সব কিছুই যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাবার উপক্রম হলো, তখন কোনো উপায় না পেয়ে রেহানকে ভিডিও কল করে বসলো রাজ্য। উদ্দেশ্য একটাই, বাদামি চোখের মালিককে এক নজর দেখার। রাজ্য যখন রেহানকে কল করে, রেহান তখন ল্যাবরেটরিতে কাজ করছিল। কাজের সময় হঠাৎই ফোন আসাতে বেশ বিরক্ত হয় রেহান। কিন্তু ফোনের স্ক্রিনে রাজ্যর নাম দেখে অবাক হয়ে ফোন তুলতেই রাজ্যর মলিন মুখ দেখে রেহান উদ্বিগ্ন হয়ে ওঠে। কি ব্যাপার রাজ্য, তোর চেহারার এই অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? রেহানের উদ্বিগ্নতা কমাতে চতুর রাজ্য পড়াশোনার বাহানা দিল। এক্সামের টেনশনে প্রচুর ধকল যাচ্ছে দাদা ভাই, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেহান শুধালো, এমন অসময়ে তো কখনো ফোন করিস না। কোনো কিছু জরুরি বলবি নাকি? কোনো ম্যাথ সলভ করতে হবে? রাজ্য কি বলবে না বলবে কিছুই গুছিয়ে উঠতে পারল না। কিছুক্ষণ মাথা চুলকে ডানে বায়ে চোখ ঘুরিয়ে চট করে বলে উঠল, তোমার রুমমেট বিদেশি ছেলেটা কি তোমার খেয়াল রাখে না দাদা ভাই? তুমি একদম শুকিয়ে যাচ্ছ। কথাটা শোনা মাত্র পাশ থেকে চট করে উঠে দাঁড়ায় যুবরাজ। এরপর ক্যামেরার সামনে এসে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার যতটুকু দায়িত্ব আমি সেটা অফকোর্স পালন করছি টুনটুনি। বাকিটা পূরণের জন্য ওর একটা বউ দরকার। আমি আবার ওর বউর দায়িত্ব পালন করতে পারবো না, দুঃখিত। ধবধবে সাদা ডাক্তারি ইউনিফর্ম পরিহিত পাতলা গড়নের ফর্সা ছেলেটিকে এক নিমিষের জন্য দেখে হার্টবিট মিস করল রাজ্য। যদিও মুখমণ্ডল মাস্কে ঢাকা, তবুও তার চোখ দুটি তার সৌন্দর্য প্রকাশ করে চলছে বাধাহীনভাবে। ঘন মোটা বাঁকানো ভ্রু আর ঘন ঘন ঝলমলে কালচে বাদামি রঙের চুল। পুরো চেহারা না দেখলেও রাজ্য বুঝে গেল ছেলেটি সাংঘাতিক সুদর্শন। যুবরাজের কণ্ঠ আর চেহারার আকৃষ্টতায় মুগ্ধ হয়ে সব মিলিয়ে কথার তালগোল পাকিয়ে ফেলল রাজ্য। প্রথমবারের মতো চোখে চোখে দেখা হলো দুজনার। রাজ্য দ্রুত চোখ নামিয়ে কিছু না বলেই হুট করে ফোনের লাইন কেটে সুইচ অফ করে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। এদিকে রেহান কোনো কিছুই বুঝতে না পেরে আরও বার দুয়েক ট্রাই করলো, কিন্তু ফোন ঢুকলো না। দুপুর গড়াতেই শরীর কাঁপিয়ে 102 ডিগ্রি জ্বর চলে এলো রাজ্যর। প্যারাসিটামল খেয়েও কোনোভাবেই জ্বর এর লাগাম টানা যাচ্ছে না। রাত বাড়তে বাড়তে জ্বর আরও বাড়তে লাগলো। উপায় না পেয়ে কেঁদে কেটে রেহানের কাছে সবটা খুলে বললেন মিসেস তনুজা। হঠাৎ জ্বরের কারণ কারোরই বোধগম্য হলো না। এক পর্যায়ে জ্বরের ঘোরে আবল তাবল বকতে শুরু করলো রাজ্য।
রেজওয়ান আর তনুজা চৌধুরী রাজ্যকে হসপিটালে অ্যাডমিট করালেন রেহানের পরামর্শ অনুযায়ী। 3 দিন পর সেই জ্বর কমে কিছুটা সুস্থ হলো রাজ্য। বাসায় ফিরে দিন রাত যুবরাজের মেসেজের দিকে তাকিয়ে চোখের নিচে কালি পড়ে গেল তার। তবুও সেই কঠিন হৃদয়ের পুরুষের কোনো ফোন বা মেসেজ কিছুই এলো না। এক পর্যায়ে যুবরাজের প্রত্যাশা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হলো রাজ্য। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। পড়াশোনার চাপে যুবরাজকে এক প্রকার ভুলেই গেল সে। শেষ পরীক্ষার দিন এক্সাম শেষ করে বাড়ি ফিরতেই ফোন হাতে নিয়ে রেহানকে কল করতে ডাটা অন করলো রাজ্য। সাথে সাথেই মেসেজ নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করতেই চক্ষু বিস্ফোরিত হবার উপক্রম। আমাকে দেখেই যদি তোমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তবে দেশে ফিরে যখন তোমার পেটে আমার বাচ্চা থাকবে তখন কি উপায় হবে জান? মেসেজ দেখে রাগে দুঃখে অভিমানে জেদে আগ্রাসী হয়ে উঠল রাজ্য। কোনো কিছুর বাছবিচার না করেই ব্লক করে দিল যুবরাজের নম্বর। সেদিন ওই মিসেস তনুজাকে সাথে নিয়ে কিনে আনলো নতুন সিম। রেহানকে পর্যন্ত সেই নাম্বার দিল না। এভাবেই এক পর্যায়ে যুবরাজকে বেমালুম ভুলে গেল রাজ্য। আর আজ এতগুলো বছর পর সেই মানুষটি তার সামনে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। রেহান হারিয়ে যাবার পর অবশ্য পুরনো সেই নম্বরে অনেক ট্রাই করেছে রাজ্য, কিন্তু কোনোভাবেই তার নাগাল পাওয়া যায়নি। রাজ্যর ধ্যান ভাঙল যুবরাজের আঙ্গুলির তুড়ি বাজানোর শব্দে। ভাবনা থেকে হকচকিয়ে বের হয়ে যুবরাজের দিকে লাজুক দৃষ্টিপাতে তাকালো রাজ্য। রাজ্যর লাজুক মুখশ্রীর দিকে তাকিয়ে প্রশান্তির হৃদয় ভরে ওঠে যুবরাজের। যুবরাজ রাজ্যর কাছে এসে গলা খাকারি দেয়। কল্পনা করতে করতে তো রাত কাভার করে ফেললে, আমার আর আজ ঘুম হলো না। কথাটি বলে অসহায় মুখশ্রীতে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যুবরাজ। রাজ্য কিছু বলতে যাবে তার আগেই আদুরে কণ্ঠে যুবরাজ বলে উঠল, তোমাকে আমি শাস্তি দেব রাজ্য, কঠিন শাস্তি। তুমি কি শাস্তির জন্য প্রস্তুত? যুবরাজের এমন শীতল কথায় মোমের মতো গলে গিয়ে রাজ্য শুধায়, কি শাস্তি? লাইট অফ করে ড্রিম লাইটের আলোটা জ্বালালে তোমাকে টিয়া পাখি দেখাতে পারতাম। ছি ছি, আমি ওসব দেখবো না। আপনার লজ্জা নির্লজ্জ কোথাকার আপনি। দেখতে তোমাকে হবেই। আমি কিন্তু চিৎকার করব। করো। মৃদু কণ্ঠে কথাটি বলে ডিম লাইট অফ করে পুরো রুম অন্ধকার করে ফেলল যুবরাজ। ভয়ে রাজ্য চোখ বন্ধ করে নিজের জামা খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যুবরাজ সামান্য হেসে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে রাজ্যর গলায় পরিয়ে দিতেই যুবরাজের উষ্ণ হাতের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল রাজ্য। রাজ্যর কানের কাছে মাদকতা মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে যুবরাজ বলে উঠল, তোমাকে পাবার বাসনার 8 বছর পূর্তি হলো আজ। তুমি শুধু আমার রাজ্য। তোমার উপর একমাত্র মির্জা যুবরাজ শাহিরের দখলদারি ছাড়া আর কারো আধিপত্য চলবে না কোনোদিনও। তোমার ত্রিসীমানায় আমি একটা পিপিলিকার আগমন পর্যন্ত বরদাস্ত করব না। তুমি আমার একান্ত ব্যক্তিগত। তুমি আমার ময়না, টিয়া, টুনটুনি, চড়ুই, ঘুঘু পাখি, হামিং বার্ড, সব 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 এভরিথিং।